Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well by the grace of Allah. I am also well. I have already taken first class about uses of phrases or words. Today I want to take second class. Before I want to take the class again, I want to give my short identity. I am Mohammed Abdul Bari, lecturer in English, Sonapukur Surubi College, Parbatipur, Dinajpur. So let's start the topic. Our topic name is uses of phrases or words. In the first class, we have taken 1 to 9 rules. Today I want to take 10 to next rules. This is the second class about for uses of phrases. So dear learners, listen my lecture so attentively, and I think that if you follow this lecture and first lecture, inshallah you will carry 8 marks out of 8 marks in short syllabus. But before it was only 5 marks, so it will be very much easy to you. So don't waste your time, just follow the lecture. The rule 10, as soon as means যেই মাত্র সেই মাত্র। এই জিনিসটি বোঝার একেবারে সহজ একটি উপায় হচ্ছে, আমরা স্ট্রাকচার যদি খেয়াল করি, প্রথমে গ্যাপ, তারপর দুইটি একই টেন্স। অর্থাৎ আমরা জানি যে দেয়ার আর 12 টেন্সেস ইন গ্রামার। তো এখানে টেন্সটি জানাটা খুবই জরুরি। এখানে প্রথমে গ্যাপটি থাকতে পারে, তারপরে দুটি একই টেন্স কমা দিয়ে থাকতে পারে, অথবা প্রথমে যে টেন্সটি থাকবে, প্রথমটি যে টেন্সে থাকবে, দ্বিতীয়টি সেই টেন্সেই থাকবে। অর্থাৎ উভয় পাশে দুটো একই টেন্স হবে। সেটা গ্যাপের পরে হতে পারে, অথবা গ্যাপ মাঝে থেকে প্রথমে যে টেন্স থাকবে, দ্বিতীয় অংশ একই টেন্স থাকবে। অর্থাৎ টেন্সটা একই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট। এটা দেখে আমরা ফাইন্ড আউট করতে পারবো এই গ্যাপটিতে আমাকে বসাতে হবে অ্যাজ সুন অ্যাজ। উদাহরণ দেখি, উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। এবার আমরা খেয়াল করব গ্যাপের উভয় পাশে কি টেন্স রয়েছে। উই ইনফর্মড দ্য পুলিশ, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তারপরে কি রয়েছে? দ্য ইনসিডেন্ট টুক প্লেস, দুর্ঘটনাটা সংঘটিত হয়েছিল। তাহলে পূর্বেও দেখছি পাস্ট ইনডিফিনিট, পরেও দেখছি পাস্ট ইনডিফিনিট, দুটি একই টেন্স। তাহলে আমার স্ট্রাকচার মিলে গেল। তাহলে এখানে কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ। এখানে বসাবো আমরা অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এবার আমরা বি নম্বরে দেখি একটু খেয়াল করে। প্রথমে গ্যাপ রয়েছে, উই রিচড দ্য স্টেশন, কমা দ্য ট্রেন স্টার্টেড। এখানে যে টেন্সটি রয়েছে, দেখো, উই রিচড দ্য স্টেশন, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটি যাত্রা শুরু করলো। অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছলাম, তারপর ট্রেনটা কি করলো? যাত্রা করলো। তাহলে এখানে বসাবো আমরা অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ মাত্র যেই মাত্র সেই মাত্র। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, আমরা যেই মাত্র স্টেশনে পৌঁছলাম, দ্য ট্রেন স্টার্টেড, সেই মাত্র ট্রেনটা যাত্রা শুরু করলো। তাহলে এখানটা আমাদের কাছে এটা স্পষ্ট হলে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটি, যে দুটি একই টেন্স, সেটা গ্যাপের পরে কমা দিয়ে থাকতে পারে, অথবা উভয় পাশে থাকতে পারে। গ্যাপের উভয় পাশে একই টেন্স থাকবে। এটা দেখে আমরা সেখানে অ্যাজ সুন অ্যাজ বসাবো। এবার হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত বা ভালো সময়। এমনকি হয় না অনেক সময় যে পিতা বলেছে আমাকে একটা কাজ করতে, তখন আমি মনে মনে ভাবছি আমার পিতা বলেছে এখনই উপযুক্ত সময়, কাজটি না করলে ক্ষতি হয়ে যাবে। অথবা পরীক্ষা খুব নিকটে, তখন মনে হচ্ছে যে আমার এখনই ভালো সময়, আর সরা যাবে না, ইতিমধ্যে সময়টি পার হয়ে গেছে। এরকম ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসাবো। এটা তো বুঝলাম অর্থের দিক থেকে। এবার প্রশ্ন হচ্ছে আমি অর্থ বুঝি না, এমনিতে বাক্য দেখে বসাবো কি করে? খুবই সহজ। যদি আমরা দেখি গ্যাপের পরে 2 + V1, গ্যাপের পরে কি 2 + V1 এবং শেষে ফুল স্টপ। গ্যাপের পরে 2 + V1 অর্থাৎ ইনফিনিটিভ, শেষে রয়েছে ফুল স্টপ। এটি যদি আমরা দেখি, সেখানে আমরা বসাবো ইট ইজ টাইম। তাহলে এখানে আমরা কি বসাবো? ইট ইজ টাইম। তাহলে একটা স্ট্রাকচার আমরা দেখলাম যে গ্যাপের পরে 2 + যদি V1 থাকে এবং শেষে ফুল স্টপ থাকে, তাহলে ওখানে আমরা নিঃসন্দেহে বসাই দেবো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এবার আরেকটি স্ট্রাকচার আমরা ফলো করি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তারপর উপরে সাবজেক্ট, তারপরে ভার্ব টু প্লাস এক্সটেনশন। এক কথা যদি আমরা বলতে চাই, গ্যাপের পরে যদি শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে,
এবং শেষে ফুল স্টপ থাকে, তাহলে ওখানে কি বসাবো আমরা? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তাহলে এখানে কি হবে? ইট ইজ টাইম। এবার আমরা যে ওয়ার্ডটি ব্যবহার দেখবো সেটা হচ্ছে আনলেস। আনলেস মানে হচ্ছে যদি না, না হলে বা না করলে। এটির একটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। আনলেস যে অংশটিতে বসবে সেই অংশটি কখনোই নেগেটিভ হবে না। কেন হবে না? আনলেস শব্দটি নেগেটিভ অর্থ বহন করে, নতুন করে আর নট বসানোর প্রয়োজন হয় না। তাহলে এটি আমরা বুঝবো কি করে যে পরীক্ষাতে এই জায়গাতে আনলেস শব্দটি বসবে? আমরা দেখতে পাবো যে এখানে গ্যাপ থাকবে, তার সাথে অর্থাৎ গ্যাপের পরের যে অংশটি সেই বাক্যটি কখনো নেগেটিভ হবে না। এবং আনলেসের পরে অর্থাৎ গ্যাপের পরে সাবজেক্ট থাকতে হবে। গ্যাপের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে। এবং সে অংশটি, সে বাক্যাংশটি কখনোই নেগেটিভ হবে না। উদাহরণ দেখি, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। আমি বলেছি গ্যাপের পরে যে ক্লজটি থাকবে, যে বাক্যাংশটি থাকবে, সেটি কি হবে না? নেগেটিভ হবে না। পরেরটি হতে পারে বা হতে পারে, নাও হতে পারে। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, এখানে বসাবো আমরা আনলেস। আচ্ছা, এবার বি নম্বর উদাহরণটা দেখি, ইউ উইল নট সাকসিড ইন লাইফ। দেখো এটি নেগেটিভ, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, এই অংশটা কিন্তু নেগেটিভ হবে না। অর্থাৎ গ্যাপের পরে সাবজেক্ট থাকবে এবং সেই বাক্যাংশটি কোনো ক্রমে কি হবে না? নেগেটিভ হবে না। তাহলে ইউ উইল নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এখানে আমরা কি বসাবো? আনলেস। একটু হয়ে গেল। আনলেস, ফাইন। এবার আমরা 13 নম্বরটি দেখি, লেস্ট, পাছে ভয় হয় যে নতুবা অন্যথায়। এটির ব্যাপারে এত গুরুত্বপূর্ণ এবং আমি যতটুকু দেখেছি এটা পরীক্ষাতে প্রায়শই আসে। অতএব আমার ডিয়ার শিক্ষার্থীর কাছে রিকোয়েস্ট সেটি হচ্ছে যে এটির ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে, মনোযোগী সহকারে দেখি, কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এটির ব্যবহার। লেস্ট মানে পাছে ভয় হয় যে। কেমন পাছে ভয়? যেমন আমি খুব দৌড়িয়ে পালাচ্ছি। কেন ভয়? কেন দৌড়াচ্ছি? যে আমাকে পুলিশে ধাওয়া করেছে, অথবা কোনো বাঘে ধাওয়া করেছে, অথবা আমি কোনো একটা অপরাধ করেছি, আমাকে পুলিশ খুঁজতেছে, দৌড়িয়ে পালাচ্ছে, পিছনে ভয় হচ্ছে। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? লেস শব্দটি ব্যবহার করবো। এখন প্রশ্ন হলো এটার অর্থের দিক থেকে আমরা চিন্তা করলাম, বাট আমরা দেখে কি করে বুঝবো যে এটা পরীক্ষাতে এই জায়গাটিতে লেস বসবে? খুবই সহজ, একটু খেয়াল করো। প্রথমে একটা অংশ থাকবে, তারপরে গ্যাপ, সাবজেক্ট প্লাস শুড প্লাস মাইট। আমাকে কোনটি খেয়াল করতে হবে? খেয়াল করতে হবে গ্যাপের পরে একটা সাবজেক্ট আছে, তারপরে মাইট অথবা শুড। গ্যাপের পরে একটা সাবজেক্ট, তারপরে মাইট অথবা শুড এবং শেষে ফুল স্টপ। আমরা এতটুকু খেয়াল করো, গ্যাপের পরে কি? সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, সবশেষে ফুল স্টপ। এতটুকু গ্যাপ যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা সেখানে কি বসাবো? লেস্ট বসাবো। দেখো, রহিম ক্লাইম্বড আপ এ ট্রি। রহিম একটা গাছে উঠে পড়লো। ড্যাশ দ্য বিয়ার মাইট অ্যাটাক হার। রহিমা ক্লাইম্বড আপ এ ট্রি ড্যাশ দ্য বিয়ার মাইট অ্যাটাক হার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের পরে রয়েছে সাবজেক্ট, তারপরে মাইট রয়েছে, শেষে ফুল স্টপ রয়েছে। অর্থাৎ গ্যাপের পরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট এবং শেষে যদি ফুল স্টপ দেখি সেখানে আমরা বসাই দেব লেস্ট। এবার দেয়ারের ব্যবহারটা দেখি। এটি পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, খুব ইম্পর্টেন্ট না, তবে জেনে রাখতে হবে। দেয়ার মানে হচ্ছে সেখানে। এটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ এটি বাক্যের শুরুতে বসতে পারে অথবা শেষে বসতে পারে। নর্মালি কোনো স্থান বোঝানোর ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন একটু দেখে নিই, এরপরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। এটা বেস করে পরবর্তী অংশের উপরে। দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ ইন আওয়ার গার্ডেন। আমাদের বাগানে অনেক আম গাছ রয়েছে। তাহলে এখানে দেয়ার বসাই দেবো আমরা। তাহলে দেয়ারের পরে সিঙ্গুলারও হতে পারে, ভার্ব, প্লুরাল হতে পারে। পরীক্ষাতে কি করে এটি বুঝবো যে জায়গাতে আমি দেয়ার বসাবো? গ্যাপের পরে যদি আমরা
ভার্ব দেখি সরাসরি, অর্থাৎ গ্যাপের পরে কিন্তু অন্য কিছু থাকবে না, নর্মালি সরাসরি ভার্ব থাকতে পারে। এবার ইটটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। এটা মূলত জড় পদার্থ বা প্রাণী বা বস্তুর ক্ষেত্রে আমরা ইটটি ব্যবহার করে থাকি। এটি সাবজেক্ট হিসেবেও ট্রিট হতে পারে, আবার অবজেক্টের দিকে হতে পারে। যেমন দেখো, ইট সিমস, এটা মনে হয়, এটা বোধ হয়, দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, প্রতিটা জিনিস মনে হচ্ছে কি একটা নিউ লাইফ, নতুন জীবন পেয়েছে। আরেকটা দেখো উদাহরণ, দ্যাট ইজ আনফরচুনেট, it is unfortunate that he has lost everything। এটি খেয়াল করি যে বলছে যে দ্যাট ইজ আনফরচুনেট, এটা হচ্ছে দুর্ভাগ্য, দ্যাট হি হ্যাজ লস্ট এভরিথিং, সে সব কিছু হারিয়ে ফেলেছে। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম আনলেস, তারপর লিস্ট এবং ডিয়ার ইট। আমি সর্বোপরি বলবো যে ইটের ব্যাপারটি খুব কঠিন না, এটি মূলত দেখা যায় যে সাবজেক্ট হিসেবে ট্রিট বেশি হয়ে থাকে। এরপরে মূলত সিঙ্গুলার ভার্বটি বসবে, এটার পরে কখনো প্লুরাল ভার্ব বসবে না, এটার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, এটা আমরা খেয়াল করব। এবার আমরা 16 নম্বর ফ্রেজটি ব্যবহার দেখব, দেখি একটু। নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, অথবা হ্যাডলি হ্যাড হোয়েন, যেতে না যেতে, খেতে না খেতে, পড়তে না পড়তে, অর্থাৎ একটি কাজ করতে না করতে আরেকটি কাজের যে অবতারণা, সেরকম ক্ষেত্রে আমরা নো সোনার হ্যাড দেন। একটু খেয়াল করি, এখানে অনেক সময় দেন অনেকে লিখে ফেলে, কিন্তু শব্দটা হবে দেন, THAN, দেন। নো সোনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন। এখন কখন আমরা এই জিনিসটি বসাবো এবং কিভাবে বসাবো বা বুঝতে পারবো কি করে সহজে, সে বিষয়ে আমি একটু আলোকপাত করি। এর নোটটা একটু খেয়াল করি। দেন অথবা হোয়েন এর পূর্ব পর্যন্ত, দেন অথবা হোয়েন এর পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। দুটো টেন্সের কথা এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেন এবং হোয়েনের আগের অংশটা থাকবে পাস্ট পারফেক্ট, পরে থাকবে পাস্ট ইনডিফিনিট। যদি আমরা বাক্যটার দিকে খেয়াল করি তাহলে বুঝতে পারবে। দেখো, দ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দেন রয়েছে এখানে, এখানে কি রয়েছে? দেন। এবার আমরা খেয়াল করব, বলেছে কি দেনের, এখানে নোটটা খেয়াল করি, দেন বা হোয়েনের পূর্ব পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু স্পষ্ট করেনি, যেহেতু দেনের আগে এটা রয়েছে, স্পষ্ট করেনি কোন টেন্স, কিন্তু পরের অংশ কিন্তু স্পষ্ট করা যায়, পাস্ট ইনডিফিনিট। দেখো, দে স্টপ টকিং, পরের অংশটা কিন্তু আমাকে স্পষ্ট করা আছে। পরেরটা পাস্ট ইনডিফিনিট থাকলে পূর্বেটাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট। এখানে আমরা বসাই দেব নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড। এবার খেয়াল করো, দেখো, নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে দেন দ্য স্টপ টকিং, তারা কথা বলা থামায় দিল। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি দেনের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট হয়, পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। এবার আমরা দেখো ইউজ টু অথবা বি টু। আমরা জানি ইউজ টু মূলত ব্যবহৃত হয় অতীত কোনো অভ্যাস যদি বোঝানো হয়, অতীত কোনো অভ্যাস কারো, সেটা হতে পারে তোমার চা পান করা, হতে পারে তোমার কোনো খারাপ অভ্যাস, হতে পারে তোমার সাঁতার কাটা অথবা হাঁটা, যে কোনো একটা অতীত কোনো অভ্যাস যখন বোঝাবে তখন আমরা ব্যবহার করব ইউজ টু। আর বি টু বলতে এখানে বি বলতে আমরা বুঝি যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। তো একটু খেয়াল করি, হি ড্যাশ টেক টি, হি ইউজ টু টেক টি, অর্থাৎ সে চা পান করতো, একটা অতীত একটা অভ্যাস বোঝাচ্ছে এখানে। হি ইউজ টু টেক টি। এটা আমরা কি করে বুঝবো যে এই জায়গাটিতে আমাকে ইউজ টু বসাতে হবে? আমরা গ্যাপের পরে দেখতে পাবো V1 থাকবে, এবং যদি সামগ্রিক অর্থটা আমরা একটু খেয়াল করি অতীত কোনো অভ্যাস মিন করছি কি না, সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। আর এখানে হবে ইউ আর টু লিভ দিস রুম অ্যাট ওয়ান্স, তোমাকে একদা কী করতে হবে? এই রুমটা ত্যাগ করতে হবে। অ্যাজ ফার অ্যাজ, পর্যন্ত, অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে পর্যন্ত। এটা ব্যবহার ওইভাবে আসে না পরীক্ষাতে, মাঝে মধ্যে দেখা যায়, জাস্ট ধারণা রাখতে পারো। ইউ ক্যান গো উইথ মি, তুমি আমার সাথে যেতে পারো, অ্যাজ ফার অ্যাজ ইউ উইশ, তুমি যতটা ইচ্ছা পোষণ করো আমার সাথে যাওয়ার, ততটা তুমি যেতে পারো। ইউ ক্যান গো উইথ মি, তুমি আমার সাথে যেতে পারো, অ্যাজ ফার অ্যাজ, পর্যন্ত, ইউ উইশ, অর্থাৎ তুমি যতটা ইচ্ছা পোষণ করো, যে পর্যন্ত ইচ্ছা পোষণ করো আর কি, সে পর্যন্ত তুমি যেতে পারো আমার সাথে। তো এই বিষয়টি আমরা দেখলাম, অ্যাজ ফার অ্যাজ, এটা অতটা ব্যবহার নেই।
এবার আমরা 19 নম্বর ফ্রেজটি দেখব। অ্যাজ লং অ্যাজ অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, এটা সময়ের কথা এখানে বলা হচ্ছে। এটি খেয়াল করি, দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, অর্থাৎ গরিবেরা কী করতে থাকবে, কষ্ট পেতে থাকবে, ড্যাশ দে আর ইলিটারেট, যতক্ষণ পর্যন্ত তারা কি অশিক্ষিত। দে আর ইলিটারেট, এটা কুমিল্লা বোর্ড 17 সাল, বরিশাল বোর্ড 16 সালে এই প্রশ্নটি এসেছে। অ্যাজ লং অ্যাজ এই ব্যবহারটি মোটামুটি আসে, কিন্তু অতটা প্রকট না। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে অ্যাজ লং অ্যাজ যতক্ষণ পর্যন্ত, উভয় অংশে আমরা দুটি ক্লজের এখানে অস্তিত্ব দেখতে পাচ্ছি। দ্য পোর উইল কন্টিনিউ টু সাফার, গরিবেরা কষ্ট পেতে থাকবে, ভুগতে থাকবে কষ্টে। দে আর অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, যতক্ষণ পর্যন্ত তারা কি অশিক্ষিত আর কি। তাহলে অশিক্ষিত বোঝা যাচ্ছে যে কতটা ভয়ঙ্কর। এবার আমরা দেখি ইন অর্ডার টু। ইন অর্ডার টু মানে হচ্ছে জন্যে বা কারণে। ইন অর্ডার টু মানে জন্যে বা কারণ, ঠিক ফরের মতো আমরা চিন্তা করতে পারি ব্যাপারটিকে, তবে একটু আলাদা রয়েছে ইউজিংয়ের ক্ষেত্রে। ইন অর্ডার টু প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ গ্যাপের পরে ভার্ব 1 থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। গ্যাপের পরে ভার্ব 1 থাকবে প্লাস শেষে ফুল স্টপ থাকবে। স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, ছাত্রছাত্রীরা অবশ্যই কঠোর পরিশ্রম করবে। ড্যাশ গেট দেমসেলস অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি, তারা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য কী করবে, অবশ্যই কঠোর পরিশ্রম করবে। দেখো অর্থটা, স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, ছাত্রছাত্রীরা অবশ্যই কঠোর পরিশ্রম করবে। ইন অর্ডার টু জন্য, কিসের জন্য, গেট দেমসেলস অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা অবশ্যই কঠোর পরিশ্রম করবে। তাহলে ইন অর্ডার টু মানে জন্য বা কারণে। আমরা কীভাবে বুঝবো, এখানে বুঝবে গ্যাপের পরে আমরা দেখতে পাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং অর্থটা যদি জন্য বা কারণে হয় তাহলে সেখানে আমরা ইন অর্ডার টু বসাবো। এবার বাট ফর, এটার ব্যবহার একেবারে নেই বললেই চলে, কোনো বোর্ডে এসেছে বলে আমার মনে হয় না, তবে টেস্ট এক্সামগুলোতে কখনো কখনো দেয়। বাট ফর মানে হচ্ছে না হলে, বাট ফর মানে হচ্ছে না হলে। আমরা অনেক সময় বলি না যে তুমি না হলে এটা করতে পারতাম না, সে না হলে এটা করতে পারতাম না, অর্থাৎ কোনো কিছু না হলে সেক্ষেত্রে আমরা বাট ফর ব্যবহারটি করব। যেমন দ্যাটস ইউর হেল্প আই ক্যান্ট গো অ্যাহেড, বলছে যে বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য না হলে, বাট ফর ইউর হেল্প আই ক্যান্ট গো অ্যাহেড, তাহলে এখানে আমরা কী বসাবো, বাট ফর। আর এখানে কী বসাইছে, ইন অর্ডার টু। আর এখানে অ্যাজ লং অ্যাজ। সবশেষে দেখি আমরা ইন কেস মানে হচ্ছে যদি, অনেকটা ইফের মতো বলতে পারি, তবে ইফ এবং ইন কেসে কিছুটা সূক্ষ্মতম পার্থক্য রয়েছে। উই উইল বাই সাম ফুড, আমরা কিছু খাবার ক্রয় করব। ইন কেস যদি, ইন কেস রহিম কামস, এমনটি হতে পারে যে আমরা 10 জন ফ্রেন্ড রয়েছে, এখন আমাদের আর এক বন্ধু হচ্ছে রহিম, তখন আমরা বলতেছি যে উইল বাই সাম ফুড, আমরা কিছু খাবার কিনবো। ইফ ইন কেস রহিম কাম, যদি রহিম আসে তাহলে কিনবো, এমনটি অর্থ বহন করছে। এই মিলিয়ে আমি আজকে 10 থেকে 22 পর্যন্ত রুল কন্টিনিউ করেছি, এবং ফার্স্ট ক্লাসটাতে আমি 1 থেকে 9 পর্যন্ত রুল ডিসকাস করেছি, আর আজকে করলাম এই আলোচনা সেকেন্ড পার্টটিতে। আমার এই প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাস আমি আশা রাখছি এবং আশা করছি, যদি কোনো স্টুডেন্ট, ইফ অ্যান স্টুডেন্ট ফলোস মাই 2 classes, inshallah he will carry 8 marks out of 8, no doubt. So my humble and polite request, all of my dear learners and students, please follow these 2 lectures, first lecture and second lecture, about uses of phrases or words. Question number 2 in short syllabus, but it was question number 3 before this short syllabus in intermediate level. This is so much significant class for the students of HSC examinees, because only spending few hours, it may be 2 or 3 or 4 hours, you can carry 8 marks out of 8. So I request all of my dear students, please continue your studies and practice more and more, and follow these 2 lectures. Inshallah you will be better, no doubt. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.